যুগপৎ আন্দোলনে জোট সঙ্গীদের নিয়ে যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ জানালেন তারেক রহমান। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বললেন মির্জা ফখরুল। বিরোধীরা নয়, জুলাই চেতনা ব্যবহার করে ক্ষমতায় বিএনপি সরকার, অভিযোগ এনসিপির। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ফের চিঠি। পুশিন ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবে ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ। ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার। পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি। পুলিশের টিয়ার গ্যাস ও লাঠি চার্জে আহত অনেকে। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। এর আগে সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের সাথে বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া নির্বাচনে জয়ের জন্য শরিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি যে নির্বাচনের যে সংগ্রাম, নির্বাচন যে পরিচালনা, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা 2/3 মেজরিটি নিয়ে এসেছেন, সেই জন্য তিনি তাদেরকে এই রাজনৈতিক দলগুলো তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন, এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। যুগপৎ আন্দোলনের শরিক দলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে জানাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠকে কারা আছেন এবং কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমাদের জানাবেন। পিয়া, প্রধানমন্ত্রীর সঙ্গে যে যুগপৎ আন্দোলনে যে শরিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে যে বৈঠক, আসলে সেই বৈঠকের কথা যদি বলি তাহলে একরকম যে আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু আসলে শেষ হয়েছে। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগেই কথা বলেছেন, যে কথাগুলো আপনি প্রচার করেছেন। সেই জায়গা থেকে যদি বলি তো যে বৈঠকটি আসলে হয়েছে সরকার গঠনের পর, যেটি প্রথম আসলে এই যুগপৎ আন্দোলনে যে শরিক ছিলেন বিএনপির সঙ্গে তাদের বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেই কথাটি আসলে তিনি বলেছেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, সেটি নিশ্চয়ই আপনি জানেন। আর এখন আবার এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে বৈঠকটি প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে, তো সেখানে যে অন্যান্য যে রাজনৈতিক দল অর্থাৎ যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের পক্ষ থেকে আমরা এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি এখানে আছেন, কথা বলবেন। আমরা একটু সরাসরি আপনার মাধ্যমে আমরা আসলে এই রাজনীতিকের কথাই আসলে একটু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জোটের সব সঙ্গীদেরকে ডেকেছিলেন। আমরা একসাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর পক্ষ থেকে, এবং সেই সাথে জোটের অন্যান্য সঙ্গীরাও ছিল। অনেকের অনেক অভাব অভিযোগ ছিল, অনেকে অনেক কিছু বলেছেন। মাহমুদুর রহমান মান্না সাহেব কিছু কথা বলেছেন, সাইফুল হক সাহেব কিছু কথা বলেছেন। তো আমি মনে করি যে প্রধানমন্ত্রী একটা কথা আমরা সবাই খুব ভালো লেগেছে আমাদের, সেটা হলো উনি বলেছেন একসাথে চলতে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের একসাথে সবসময় আমরা আগে ছিলাম এবং আগেও থাকবো, যে আমাদেরকে আবারও আশার আলো দেয় যে প্রধানমন্ত্রী জোটের কোনো দলকেই ভুলে যান নাই, এবং সময় মতো উনি জোটের দলগুলোকে ইনশাআল্লাহ তাদের যা সম্মান, প্রাপ্য সম্মান তা দিবেন। না, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। উনি জেনারেলি একটা বক্তব্য দিয়েছেন, এবং আমাদের এই জোটের সঙ্গীদের সাথে
সব দলের সাথে বলবো না, আমরা মনে করি যে আমাদের সাথে বিএনপি সম্পর্ক সবসময় ভালো ছিল, বা অনেক দল হয়তো মনে করছে যে তাদের সাথে বিএনপির সম্পর্ক কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার সাথে আগে আমরা একসাথে আন্দোলনে যে অবস্থায় ছিলাম এখনও যাতে, এবং উনি একটা কথা বলেছেন, ছিলাম, আছি এবং থাকবো। সো আমরা মনে করছি যে প্রধানমন্ত্রী জোট সঙ্গীদেরকে সবসময় তাদের মূল্যায়ন করবেন, এবং এখনও জোটের সাথে যে দূরত্ব সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা আসলে না, কারণ প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ওনাকে যে ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আমরা মনে করি যে ওনার একটু সময় প্রয়োজন, এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ জোটকে যথাযথ মূল্যায়ন করা হবে। উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পিয়া, শুনছিলেন যে অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে যুগপৎ আন্দোলনের যে শরিক যারা ছিলেন তাদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি কথা বলছিলেন। তো তিনি যে বিষয়টি আসলে উল্লেখ করলেন সেটি যদি বলি তাহলে বলতে হবে যে মোটা দাগে সেটি হচ্ছে যে আজকে যে বৈঠকটি হয়েছে সেটি যে অর্থাৎ এই যুগপৎ আন্দোলনের যে শরিক যারা আছে তাদেরকে সঙ্গে নিয়েই আসলে সামনের দিনে রাজনৈতিকভাবে আসলে এগিয়ে যেতে চান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই কথাগুলি আসলে মোটা দাগে আসলে উঠে এসেছে। নিশ্চয়ই বৈঠক শেষ হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যারা আছেন তাদের পক্ষ থেকেও প্রতিনিধি দল তারা নিশ্চয়ই বের হবেন, বের হলে এখানে তারা কথা বলবেন, নিশ্চয়ই তারা আমরা পরবর্তীতে জানতে পারবো। একটু বলে রাখি যে বৈঠক শেষে কিন্তু একটি নৈশভোজেরও আয়োজন রাখা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে আনোয়ার। প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকরা যেন সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সোমবার বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত স্বাস্থ্য খাতে 5 মাসের অর্জন সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ উপস্থিত সংশ্লিষ্টদের কাছে জানতে চান। এছাড়া উপজেলা পর্যায়ে রোগীরা সন্তোষজনক চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এ সময় ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের উপর জোর দেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সরকার প্রধান। বিগত ফ্যাসিস্টের আমলে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর উত্তরায় তারুণ্যের স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, বিদেশে বসে একটি মহল দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। একজন ভয়ঙ্কর দানব রাষ্ট্র ক্ষমতায় টিকেছিলেন, জোর করে সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে, কি নির্বাচন কমিশন, বিভিন্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, গণতন্ত্র যেখান থেকে শক্তিশালী হয় সব কিছুকে ভেঙে তছনছ করে দিয়েছে। ফ্যাসিস্টরা তাই করে, প্রত্যেকটি দেশে যাই করে, আমাদের এখানেও তাই হয়েছে। বিরোধীরা নয়, সরকারি জুলাই চেতনা ব্যবহার করে ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করছে। সোমবার জুলাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত জুলাইয়ের রক্তাক্ত জুব্বা শীর্ষক আলোচনা সভায় আরও বলেন, সরকার যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করে নেওয়া হবে বলেও জানান নাহিদ ইসলাম। শুধুমাত্র ওলামাদের, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে,
সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, এতে ইতিবাচক সাড়া দেবে দিল্লি। ঢাকায় এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিমস্টেকের 3 যুগে আঞ্চলিক সহযোগিতা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনার। এতে প্রধান অতিথি বিমস্টেকের জেনারেল সেক্রেটারি ইন্দ্রমণি পান্ডে বলেন, বিমস্টেক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে আরো জোরদার ভূমিকা রাখতে পারে। Why we have decided to do so, because then every member state gets equal opportunity to contribute to the regional cooperation based on its own capacity to do so and its own choice of what kind of sectors it would like to lead. পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেন, বিমস্টেক এবং সার্ক হতে পারে পরস্পরের পরিপূরক। This geography gives us opportunity, but it also places upon us a shared responsibility. এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রশ্নেরও জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা রিসেন্টলি গেছে এবং এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা যখন যেটা প্রয়োজন আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের স্বার্থে ভারত এতে ইতিবাচক সাড়া দেবে বলেও আশা তার। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত থেকে সীমান্ত দিয়ে কাউকে পুশিং করতে দেয়া হয়নি। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংকট সমাধানে পশ্চিমবঙ্গ নয়, ঢাকা কথা বলবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নতুন করে আলোচনায় আসে পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে চলে বিএসএফের একের পর এক ঢেলে পাঠানোর চেষ্টা, তবে তা রুখে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সংকট সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। প্রদেশের যে নির্বাচিত সরকার তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। এই সময় বিজেপিকে আরও শক্তিশালী করতে নানা পদক্ষেপের কথাও জানান মন্ত্রী। বিজেপিকে আরও স্ট্রেনথেন করার জন্য বিজেপির জনবল বৃদ্ধি, আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বিজেপিকে আরও শক্তিশালী করবে। এদিকে মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির রেশ এপারেও। বিভিন্ন সময় জান্তা বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ঘটনা ঘটছে হতাহতের। এটি সামাল দিতে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতারের বেড়ার বিষয়ে আপনারা যেটা বলছেন যে মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে। মাইন খুঁজে বের করার জন্য, মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি এগুলো আমরা সংগ্রহ করি, ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি, বিজেপি সদস্যরা সেটা কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে, সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 বছর বয়সী শিশুটির চিকিৎসা ব্যয় বহনে অক্ষম তার পরিবার। এমন খবর গণমাধ্যমে এলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় সোমবার একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান। সেখানে তারা শিশু আনিফা আক্তারের চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। বরখাস্ত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়াউল আহসানের জলসিঁড়ির 8 তলা ওই বাড়িতে এই অভিযানে নামে দুদক। আদালতের নির্দেশনা অনুযায়ী দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে নেমে বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করা হয়েছে। গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। 2024 সালের 16 আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আটক করা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। এরপর থেকে কারাগারে আছেন জিয়াউল আহসান। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, লাইসেন্স বাতিল হওয়া এসব এজেন্সির বিরুদ্ধে শর্ত ভঙ্গসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।